আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। রুমিন ফারহানা সম্প্রতি সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলছেন বিএনপিকে ধন্যবাদ আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য, তখন সারা দেশের মানুষের চোখ কপালে। কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? সংসদের নীরবতা হঠাৎ করে ভেঙে গেল এক তীব্র কণ্ঠে। ক্যামেরা, মাইক সবকিছু যেন মুহূর্তে থেমে গিয়ে তাকিয়ে রইল এক নারীর দিকে। তিনি রুমিন ফারহানা, আর তার মুখে উচ্চারিত হলো একটি বাক্য, নাটক কম করো প্রিয়। এদিকে আজকে সংসদের রুমিন ফারহানার 9 মিনিটের বক্তব্যে তোলপাড় পরিস্থিতি হয়েছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে কিন্তু দাঁড়িয়ে বলেছে আমাকে মনোনয়নপত্র না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ, এবং এই কথা শুনেই কিন্তু সারা বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠে গেছে এবং সংসদের সকল এমপি মন্ত্রী তার দিকে হা করে তাকিয়ে আছে। এবং যেই দলের জন্য তিনি 17 বছর কাজ করেছে এবং কষ্ট করেছে এবং মানসিক নির্যাতন হয়েছে, সেই দলকে তিনি এখন বর্তমানে দেখতে পারতেছে না এবং তার বিরোধিতা করতেছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ করে কেন তিনি এই কথা বললো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। হঠাৎ করে ভেঙে গেল এক তীব্র কণ্ঠে। ক্যামেরা, মাইক সবকিছু যেন মুহূর্তে থেমে গিয়ে তাকিয়ে রইল এক নারীর দিকে। তিনি রুমিন ফারহানা, আর তার মুখে উচ্চারিত হলো একটি বাক্য, নাটক কম করো প্রিয়। একটি বাক্যই যেন আগুন ধরিয়ে দিল পুরো সংসদে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি শুধু কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বার্তা? মাননীয় স্পিকারের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা যে বিষয়টি তুলে ধরলেন সেটি ছিল অনেক গভীর। তিনি স্মরণ করিয়ে দিলেন, এই সংসদ, এই ক্ষমতা, এই চেয়ার সবকিছু এসেছে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে। তিনি বলেন, এই মানুষগুলো কারা? তারা কোনো মন্ত্রী হতে চায়নি, এমপি হওয়ার স্বপ্ন দেখেনি। তারা ছিল সাধারণ মানুষ, খেটে খাওয়া, নিঃস্বার্থ, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। তাদের একটাই স্বপ্ন ছিল, একটা নতুন বাংলাদেশ, এমন একটা বাংলাদেশ যেখানে থাকবে না বৈষম্য, যেখানে সবাই একসাথে সমান মর্যাদায় বাঁচবে, যেখানে রাজনীতি হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। আজকের বাস্তবতা কি সেই স্বপ্নের সাথে মেলে? রুমিন ফারহানা যেন সেই প্রশ্নটাই ছুড়ে দেন পুরো সংসদের দিকে। তিনি স্মরণ করিয়ে দেন, দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই স্বপ্নের কথা, উই ওয়ান্ট জাস্টিস, দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, চেঞ্জ দ্য রুলস, বি ভয়েস নট ইকো। এই স্লোগানগুলো শুধুই শব্দ ছিল না, এগুলো ছিল মানুষের হৃদয়ের আর্তনাদ। তিনি স্পষ্ট করে বলেন, এই লড়াই শুধু সরকার পরিবর্তনের জন্য ছিল না, এটা ছিল একটি নতুন চিন্তা, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম। আর সেই জায়গা থেকে আসে তার তীব্র আক্ষেপ। তিনি প্রশ্ন তোলেন, যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল সেই নারীরা আজ কোথায়? যে নারীরা টিয়ার শেল, লাঠিচার্জের সামনে দাঁড়িয়েছিল, যারা আন্দোলনের ঢাল হয়ে উঠেছিল, তারা কি আজ এই সংসদে যথাযথ প্রতিনিধিত্ব পাচ্ছে? মাত্র 7 জন নারী সংসদ। এই সংখ্যা কি 52% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারে? তার কথায় উঠে আসে সমাজের এক কঠিন বাস্তবতা। সংকটের সময় নারী প্রয়োজন হয়, কিন্তু স্বাভাবিক সময় এলে নারী হয়ে যায় ট্রোলের বিষয়। পোশাক, কথা, হাসি সবকিছুই তখন উপহাসের বস্তু। এই দ্বিচারিতা কি সেই নতুন বাংলাদেশের অংশ? রুমিন ফারহানা সতর্ক করে দেন, যদি কেউ মনে করেন নারীদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব, তাহলে সেটা কখনোই সফল হবে না। কারণ বাংলাদেশ শুধু পুরুষের না, এটা সবার। তার পুরো বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, নাটক কম করো প্রিয়। শুধু একটি বাক্য না, এটা একটি প্রতীক, একটি প্রতিবাদ ভণ্ডামির বিরুদ্ধে, একটি চ্যালেঞ্জ মুখোশের রাজনীতির বিরুদ্ধে, একটি স্মরণ করিয়ে দেয়া ক্ষমতা নয়, মানুষের স্বপ্নই সবচেয়ে বড়। শেষ পর্যন্ত প্রশ্নটা রয়ে যায়, আমরা কি সত্যিই সেই স্বপ্নের পথে হাঁটছি, নাকি আমরাও ভুলে যাচ্ছি সেই মানুষগুলোকে যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আছে এই সংসদ? রুমিন ফারহানা এক সময়ের বিএনপি রাজপথ কাঁপানো নেত্রী, যাকে ছাড়া সংসদের বিরোধী কণ্ঠ কল্পনা করাও ছিল দায়। যে নারী একা দাঁড়িয়ে পুরো সংসদকে কাঁপিয়ে দিতেন, সেই রুমিন এখন দলের বাইরে। কিন্তু তার তেজ কি একটুও কমেছে? বরং বহিষ্কারের পর তিনি যেন আরো বেশি অপ্রতিরোধ। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলছেন বিএনপিকে ধন্যবাদ আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য, তখন সারা দেশের মানুষের চোখ কপালে। কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি? কেনই বা তিনি এখন সরকারের পাশাপাশি নিজের পুরনো দল বিএনপিকেও চাপের মুখে ফেলেছেন? এটি কি নিছক অভিমান, নাকি কোনো গভীর রাজনৈতিক চাল? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব রুমিন ফারহানার নতুন রাজনৈতিক দর্শন এবং তার সেই অগ্নিঝরা বক্তব্যের নৈপথ্য কাহিনী, যা কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি। রুমিন ফারহানা এবং বিএনপির সম্পর্কটা ছিল অনেকটা নখ আর মাংসের মতো, কিন্তু সেই সাজানোর সম্পর্কে ফাটল ধরেছে বড় অদ্ভুত এক কারণে। ঘটনার সূত্রপাত হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, যখন রুমিন নিজের প্রত্যেক আসন ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে দলের হয়ে সরাসরি নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ ছিল ভিন্ন।
বিএনপি সেখানে নিজেদের শক্তিশালী প্রার্থীর বদলে শরিক দলের প্রার্থীকে মনোনয়ন দেয়। একগুঁয়ে এবং আবশ্যহীন রুমিন পিছু হটেননি। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। আর এটাই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে দুঃখের বিষয় হলো, বহিষ্কারের খবরটি এমন এক দিনে আসে যেদিন দেশ জুড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন আর শোকের ছায়া ছিল। সে সময়কার মানসিক কষ্ট রুমিন আজও ভোলেননি। তার মতে, যেখানে তিনি দলের জন্য জানপ্রাণ দিয়ে লড়েছেন, রাজপথে পুলিশের লাঠি আর টিয়ারশেল সহ্য করেছেন, সেখানে তাকে এভাবে ছুড়ে ফেলাটা ছিল চরম অপমানের। আর সেই পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন এখন দেখা যাচ্ছে জাতীয় সংসদের ফ্লোরে। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানা এখন যে ভাষায় কথা বলছেন তাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একাই 100। তিনি সরাসরি বলছেন, বিএনপি তাকে মনোনয়ন দেয়নি বলেই তিনি আজ বুঝতে পেরেছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসে। তার এই মন্তব্যের গভীরে রয়েছে এক বিরাট রাজনৈতিক বার্তা। রুমিন স্পষ্ট করেছেন, যদি তিনি বিএনপির হয়ে মনোনয়ন পেতেন তবে তার পরিচয় হয়তো শুধু বিএনপি নেত্রী হিসেবেই সীমাবদ্ধ থাকত। তিনি হয়তো শুধু দলীয় কর্মীদের সমর্থন পেতেন। কিন্তু স্বতন্ত্র হয়ে লড়াই করার ফলে এবং পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আজ দেশের আপামর জনসাধারণের দোয়া আর সহযোগিতা পাচ্ছেন। এটি কি বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য একটি পরোক্ষ চপেটাঘাত নয়? রুমিন যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, দল তাকে ত্যাগ করলেও দেশের মানুষ তাকে ঠিকই বরণ করে নিয়েছে। তার এই জনপ্রিয়তা এখন আর কোনো দলীয় গণ্ডিতে বা দলীয় আদেশের দয়ায় সীমাবদ্ধ নয়। রুমিন ফারহানার এই রূপান্তর কেবল ব্যক্তিগত লড়াই নয়, এটি এখন একটি তীব্র রাজনৈতিক দর্শনে পরিণত হয়েছে। তিনি সংসদে দাঁড়িয়ে যেভাবে বর্তমান ব্যবস্থার তুলোধনা করছেন, তাতে খোদ সরকারি দলের অনেক বাঘা বাঘা নেতাও থমকে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কারও ক্ষমতার সীমাবদ্ধ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে তার মন্তব্য ছিল নজিরবিহীন। তিনি রাষ্ট্রপতিকে অনেকটা কাঠের পুতুল হিসেবেই আখ্যা করছেন। তার যুক্তি হলো, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা এতটাই সীমিত যে তাকে সরকার যে ভাষণ লিখে দেয় তিনি তার বাইরে একটি শব্দ বলার স্বাধীনতা পান না। রুমিন প্রশ্ন তুলেছেন এমন অলংকারিক পদের প্রয়োজনীয়তা নিয়ে যেখানে বিচারহীনতা এবং ক্ষমতার অসম বন্টন রাষ্ট্রকে পঙ্গু করে দিচ্ছে। তিনি যখন সংবিধানের সংস্কার আর ক্ষমতার ভারসাম্যের কথা বলেন, তখন তা শুধু রাজনৈতিক বিতর্ক থাকে না, তা সাধারণ মানুষের অধিকারের দাবিতে পরিণত হয়। রুমিন ফারহানা এখন কেবল রাজনৈতিক অধিকার নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতির শেকড়ে আঙুল তুলছেন। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, তার তীব্র সমালোচনা করছেন তিনি। তার মতে, মেধার চেয়ে দলীয় আনুগত্যই এখন বড় যোগ্যতায় পরিণত হয়েছে, যা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন একজন মেধাবী শিক্ষার্থীকে চাকরি পেতে হলে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকতে হবে? কেন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি রন্ধ্রে দলীয়করণের বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে? রুমিনের এই বক্তব্যগুলো সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছে, কারণ এগুলোই বর্তমান বাংলাদেশের রূঢ় বাস্তবতা। তিনি যখন সাধারণ মানুষের হয়ে কথা বলেন, তখন তাকে আর কোনো নির্দিষ্ট দলের ক্যাডার মনে হয় না, বরং মনে হয় জনগণের প্রকৃত প্রতিনিধি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, 24শে জুলাই আগস্টে সেই উত্তাল গণ অভ্যুত্থানে রুমিন ফারহানা রাজপথে সক্রিয় থেকেও শুরুতে সেই সংসদীয় শপথ গ্রহণ করেননি। অথচ তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন, এই লড়াইটা কেবল সরকার পরিবর্তনের লড়াই ছিল না, এটি ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। তিনি যখন বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে ধর্ম, বর্ণ বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না, তখন তার কণ্ঠে অনেকে জামায়াতে ইসলামীর বর্তমান উদার ও সমন্বয়ী সুরের প্রতিধ্বনি পান। রুমিন কি তবে জামায়াতের নতুন রাজনৈতিক কৌশলের দিকে ঝুঁকছেন, নাকি তিনি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলছেন? এই নতুন রাজনৈতিক সমীকরণ রুমিনকে ভবিষ্যতে অন্য বড় কোনো শক্তির দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। দর্শক, 17 বছর যে দলের জন্য এই ব্যারিস্টার রুবিন ফারহানা কষ্ট করেছেন এবং অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের থেকে কিন্তু তাকে বের করে দিয়েছে এবং তাকে মনোনয়নপত্র না দেওয়ার কারণে তার নিজ এলাকায় তিনি নির্বাচিত হয়েছেন এবং জয়লাভ করেছে এবং সংসদে এসে সেই দলের কিন্তু বিরোধিতা করতেছে এবং সকল অপকর্মকাণ্ড ফাঁস করে দিচ্ছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।